হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি ক্লাস 10 রায়ান মার্টিন 2025-এর যে প্রশ্ন বিচিত্রাটি বেরিয়েছে, দেখো তোমরা, এটা হচ্ছে তোমাদের রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা 2025-এর সেই তার যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সেটগুলো রয়েছে, মানে গণিতের উপরে, সেগুলো নিয়ে আজকে আমরা স্কুল 1 নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমাদের অনেকের কোশ্চেন ব্যাংক এখনো কেনা হয়নি। তো যেহেতু এখন তোমাদের সিলেবাস কমপ্লিট হয়নি, তাই এখন পরে তোমাদের কিনলেও চলবে। তো যারা ভিডিওগুলো দেখছো, যদি তোমাদের ভালো লাগে, যদি তোমাদের যে চ্যাপ্টারগুলো হয়েছে সেগুলো শুধু তোমরা দেখে নিতে পারো। আর আমি বলবো যে তোমরা পরে দেখে নিও ভিডিওগুলো। তো এখন তোমাদের সিলেবাস কমপ্লিট করো, তারপরে কিন্তু তোমরা ভিডিওগুলো দেখো, তাতে কিন্তু তোমাদের অনেকটা ভালো হবে। তো আশা করি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকে আমরা স্কুল 1 এসি ইনস্টিটিউশন মালদা, এই স্কুলের যে 98 নম্বর পেজ তোমরা দেখবে, যে সেটটি রয়েছে, আজকে আমরা প্রত্যেকটা প্রশ্ন একদম শেষ পর্যন্ত, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা কমপ্লিট করব। তো তোমরা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রত্যেকটা প্রশ্ন ডিটেল বলে দিব। খাতা পেন নিয়ে বসো, তোমরা প্রত্যেকটা প্রশ্ন করে নাও। আহ তো প্রত্যেকটা সেট কিন্তু আমি আলোচনা করব। আর যারা ভিডিওতে আমার চ্যানেলে প্রথম, তাদের বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর যদি ভালো লাগে তাহলে শেষে একটা লাইক করে দিয়ে যাও। আর কমেন্ট করে জানিও অবশ্যই তোমাদের কেমন লাগলো ভিডিওটি। তো অবশ্যই কমপ্লিট হোক। তো দেখো, শুরু করব আজকে আমরা প্রথম 1 নম্বরের প্রশ্ন নিয়ে। তো 1 নম্বরের প্রশ্ন কি দিয়েছে দেখো তোমরা। ফার্স্ট কোশ্চেন বলেছে যে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে, এখানে জিজ্ঞেস করেছে। দেখো, একের দাগের যে প্রশ্নটা রয়েছে, কোনো মূলধন, তাহলে মূলধন আমি কি জানি না, ঠিক আছে। তাহলে মূলধনকে যদি আমরা পি ধরে নিই, সরল সুদের হারকে যদি আমরা কি ধরে নিই, আর ধরে নিই, ঠিক আছে। তার মানে দেখো, এবং বছর কিন্তু টাইম বলে দিয়েছে আমাকে কত, 10 বছর বলে দিয়েছে। যেহেতু শর্ট প্রশ্ন, তাই আমি শর্ট ভাবে করছি, কিন্তু লং কোশ্চেনে আমি পুরো ডিটেল তোমাদের অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন বুঝিয়ে দেবো, ঠিক আছে। তাহলে দেখো, এখানে এসআই অর্থাৎ তোমাদের সরল সুদ কত হবে, সিম্পল ইন্টারেস্ট, সেটা কত হবে দেখো, পি আর টি বাই 100। তোমরা সূত্র পড়েছো সরল সুদের, পি আর টি বাই 100, ঠিক আছে। তাহলে পি আমি জানি না, আরও জানি না, কিন্তু টি জানি। টি কত হবে, 10 বছর, তাহলে 10 পি আর বাই 100, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে কি আমাদের সরল সুদ। বলছে দেখো, 10 বছরের দ্বিগুণ হবে, কোনটা দ্বিগুণ হবে, নিশ্চয়ই সুদ এবং আসল দুটো মিলেই কিন্তু দ্বিগুণ হবে। তাই আমরা অবশ্যই করব শর্ত অনুযায়ী, যেটা বলেছে যে পি প্লাস সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ, এইটা হবে কি 2p, কারণ আসলের দ্বিগুণ বলে দিয়েছে, ঠিক আছে, বা মূলধনের দ্বিগুণ বলেছে। তো দেখো, এখান থেকে আমরা কি বের করবো, পিটাকে এইদিকে নিয়ে এলে এসআই এর মান বসাবো আমি, কত আছে 10 পি আর বাই 100, মানে কত হবে, এটাকে যদি 10 10 100 করি, বেরোবে কত, পি আর বাই 10, ঠিক। তার মানে তাহলে এখানে দেখো, পি আর বাই 10 কোনটা লিখলাম আমি, এসআই সিম্পল ইন্টারেস্টটা লিখলাম, সমান কত হবে, 2p মাইনাস পি, ঠিক আছে। এটা কত হবে, পি। তার মানে দেখো, এখান থেকে আমি আর পেয়ে যাব, আর সমান কত হবে, পি ইন্টু 10 বাই পি, কেন, পিটা আর এর সঙ্গে গুণ আছে, পিটা ভাগ হয়ে যাবে, তাহলে পি কেটে গেলে কত হচ্ছে, আর সমান পাচ্ছি আমরা 10%। কারণ আমরা কিন্তু আর তোমার সরল সুদের হারকে কিন্তু আমরা R% ধরে নিয়েছিলাম। তার মানে অ্যান্সার কত হবে এখানে বলো, সরল সুদের হার হবে এখানে অপশন বি হবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ 10%। ওকে। এখানে যেটা মেন, সেটা হচ্ছে কি তোমাদের শর্তটাকে কিন্তু কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে হবে। এটা যদি বুঝে যাও তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। ওকে। তো নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2r% হলে এন বছর পর জনসংখ্যা কত হবে। এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদের যে শেষের চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে অঙ্কটা দিয়েছে, ঠিক আছে না। তাহলে দেখো, এখানে জনসংখ্যা, বর্তমান জনসংখ্যা পি দিয়ে দিয়েছে, কিন্তু এন বছর পর যে জনসংখ্যা হবে সেটা আমাকে জানতে চেয়েছে, ঠিক আছে। তার মানে দেখো, জনসংখ্যা যদি পি দিয়ে দেয় এবং বৃদ্ধির হার কত বলে দিয়েছে, 2r%, এটা বলছে কত, বৃদ্ধি, মানে আমি প্লাস করব এন বছর পরে, মানে সময় আমাকে বলে দিয়েছে কত, এন বছর, ঠিক আছে, এন ইয়ার্স বলে দিই। তাহলে এন বছর পরে যে আমাদের জনসংখ্যা হবে, এন বছর পর জনসংখ্যা হবে কত, পি ইন্টু 1 প্লাস আর, প্লাস কেন দিলাম, কারণ বৃদ্ধি হয়েছে, আর এখানে কত, 2r, পি ইন্টু 1 প্লাস আর বাই 100, আর এর জায়গায় 2r লিখবো, হোল টু দা পাওয়ার এন। তাহলে এত জন হবে কি এন বছর পরে জনসংখ্যা। তাহলে পি ইন্টু 2 কেটে দাও, এখানে 50, পি ইন্টু 1 প্লাস আর বাই
50 হবে এখানে হোল টু দা পাওয়ার n সঠিক উত্তর। কারণ n বছর পরে যে জনসংখ্যা হবে সেটা হচ্ছে p ইন্টু 1 প্লাস r বাই 50 হোল টু দা পাওয়ার n। দেখো এখানে অপশন রয়েছে, অপশন সি হবে এখানে সঠিক উত্তর। ওকে, অপশন সি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা বুঝতে পারছো না তাদের বলো প্লিজ একবার তোমরা ব্যাক করে দেখে নিও, অবশ্যই তোমরা কিন্তু অঙ্কগুলো বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। বলছে দেখো 3 দাগ এক্স স্কোয়ার বাই এক্স সমান 6 সমীকরণটির বীজ বা বীজদ্বয় কত হবে। দেখো এখানে যেটা বলেছে 3 দাগে এক্স স্কোয়ার বাই এক্স সমান 6 বলেছে। তার মানে দেখো এক্স এর ভ্যালু কিন্তু আমাদের কিন্তু কি বলতো নট ইকুয়ালস টু 0, না হলে কিন্তু এটাকে আমরা ভাগ করতে পারতাম না। তাই এখানে কিন্তু এখানে কাটবো আমি এক্স, তার মানে এক্স এর মান কত হচ্ছে আমাদের 6 পাচ্ছি আমরা। ঠিক আছে, এক্স এর মান কত পাচ্ছি আমরা 6, তার মানে বীজ কত হবে এখানে 6 হবে। ওকে, অ্যান্সার হবে দেখো এখানে অপশন বি হবে এখানে সঠিক উত্তর। তো নেক্সট কোশ্চেনে যাব আমরা আইভি। বলছে দেখো 2a সমান 3b সমান 4c হলে a অনুপাত b অনুপাত c এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এটা কিন্তু খুব সহজ অঙ্ক, অনুপাত সমানুপাতের অঙ্ক তোমাদের দিয়েছে। তো তোমরা যখন এখন যারা দেখছো তারা হয়তো বুঝতে পারবে না যদি কমপ্লিট না হয়, কিন্তু তোমরা শেষে কিন্তু অবশ্যই বুঝতে পারবে আমি কি বলছি তোমাদের। ঠিক আছে, দেখো 4 দাগের অঙ্ক কি বলেছে, 2a সমান 3b সমান 4c দেওয়া রয়েছে। ঠিক আছে, দেখো এটাকে যদি আমি কে ধরে নিই, যেখানে কে হচ্ছে অশূন্য ধ্রুবক, কে নট ইকুয়ালস টু 0, কারণ আমি আলাদা আলাদা ভাবে লিখতে পারি না 2a সমান কে, তাহলে এটাও কে এর সঙ্গে সমান। একই রকম ভাবে লিখতে পারি 3b সমান কে, কারণ এটাও সমান 4c সমান কে, কে 4c সমান কে। তাহলে এখান থেকে আমরা a এর মান কত পাবো, a সমান কে বাই 2, এখান থেকে b পাবো কে বাই 3, c পাবো কে বাই 4। এবারে হয়ে গেছে, দেখো এদের অনুপাত দিয়েছে, অনুপাত কত দিয়ে দিয়েছে a অনুপাত b অনুপাত c, তাহলে আমরা লিখতে পারি কে বাই 2, কারণ a এর মান হচ্ছে কে বাই 2, অনুপাত b হচ্ছে কে বাই 3, c হলো আমাদের কে বাই 4। তাহলে সবগুলোতে কি কেটে যাবে, কে কেটে যাবে, কারণ কে নট ইকুয়ালস টু 0 আমি করে ধরেছি অশূন্য ধ্রুবক। তাহলে পাচ্ছি আমরা হাফ অনুপাত 1/3 অনুপাত 1/4। এবারে দেখো এইখানে তোমাদের একটা জিনিস জানতে হবে যে ভগ্নাংশ থেকে কিভাবে আমরা পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে আসবো। ভগ্নাংশের অনুপাত রয়েছে, প্রথম রুল দেখো তোমরা, হর যেগুলো রয়েছে না সেগুলোকে তোমরা কি করবে বলো তো লসাগু করে ফেলবে। ওকে, খুব সহজভাবে এটা হয়ে যাবে, 2 একে 2, 3 2 2 4, তাহলে লসাগু কত হচ্ছে দেখো 3 2 6 2 12। এই 12কে কি করবে সবগুলোর সঙ্গে গুণ করে দাও, হাফের সঙ্গে 12 গুণ করব, অনুপাত যেমন আছে থাকবে, এটার সঙ্গে 12 গুণ করব, অনুপাত যেমন আছে থাকবে, 1/4 এর সঙ্গে আমরা 12 গুণ করব। ঠিক আছে, তাহলে কাটলে কত হবে 2 6 3 4 4 3, আনসার পাচ্ছি 6 অনুপাত 4 অনুপাত 3। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। তাহলে অ্যান্সার হবে কত 6 অনুপাত 4 অনুপাত 3। অপশন হবে দেখো ডি হবে এখানে সঠিক উত্তর। ওকে, তো নেক্সট কোশ্চেনে যাব আমরা। তো তোমরা সবাই কিন্তু অঙ্কগুলো তুলে নাও, প্রত্যেকটা কিন্তু আমি ডিটেল বলে দিচ্ছি কিভাবে আসছে। তোমরা শুধুমাত্র শর্ট প্রশ্নের অ্যান্সার মুখস্থ করে যেও না, তাতে কিন্তু তোমাদের অনেকটা প্রবলেম হতে পারে, কারণ ডেটা সংখ্যা যদি চেঞ্জ করে দেয় তাতে তোমরা অনেকটা প্রবলেম ফেস করবে। ঠিক আছে, নেক্সট বলেছে দেখো কি বলেছে, বলছে এ বি এবং সিডি রেখাংশ পি বিন্দুতে পরস্পর ছেদ করে কোন 3টি বিন্দু দিয়ে বৃত্ত আঁকা যাবে না। ওকে, দেখো এখানে দুটো সরল রেখা বলে দিচ্ছে, ধরো এ বি এরকম একটা সরল রেখা আছে আর এরকম একটা সরল রেখা আছে। ঠিক আছে, দেখো এখানে হচ্ছেটা কি, নাম দিয়ে দিলাম আমি এটাকে এ বি, আর রেখাংশ রয়েছে এ বি, আর একটা রয়েছে আমার সিডি। ওকে, কোথায় ছেদ করেছে এরা পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। দেখো কোনো একটা বৃত্ত অঙ্কন করতে হলে কিন্তু 3টা বিন্দু কিন্তু হতে পারে, যদি তারা কিন্তু সরল রেখায় কখনোই থাকতে পারে না। ঠিক আছে না, সরল রেখায় কিন্তু থাকতে পারে না। কিন্তু এখানে দেখো কোন 3টা বিন্দু সরল রেখায় রয়েছে, এইগুলো কিন্তু হতে পারে, কারণ এগুলো কিন্তু বক্রপথে রয়েছে, এ ডি বি সি এগুলো কিন্তু বক্রপথে রয়েছে। কিন্তু দেখো সি পি এবং ডি, এই 3টা বিন্দু সি পি এবং ডি, এই 3টা বিন্দু রয়েছে, এগুলো দিয়ে কিন্তু কখনো বৃত্ত অঙ্কন করা যাবে না, কারণ 3টা বিন্দু সরল রেখায় থাকলে সেই 3টা বিন্দু দিয়ে কিন্তু বৃত্ত কখনো অঙ্কন করা যায় না। ঠিক আছে, একই রকম ভাবে দেখো এ
পিবি, এই তিনটা বিন্দু দিয়েও কিন্তু কখনো সরলরেখা অঙ্কন করতে পারবো না। এখানে অপশনগুলোর মধ্যে আমাকে দেখতে হবে সিপিডি আছে নাকি দেখবো, সিপিডি নেই এখানে। দেখো এপিবি রয়েছে, এপিবি এ, ওকে, এই এপিবি হবে এখানে সঠিক উত্তর। সিপিডিও কিন্তু তোমাদের থাকতে পারে, তাই বলছি তোমরা ডিটেল অঙ্কগুলো কিন্তু জেনে যাও। ওকে, তাহলে কমপ্লিট। তো নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলছে যে ও কেন্দ্রীয় বৃত্ত পিকিউ একটি ব্যাস পিআর এবং আর কিউ সমান, আর পি কিউ এর মান এদের মধ্যে কোনটা হবে নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা একটা কি নিব, বৃত্ত অঙ্কন করব। ওকে, তাহলে বৃত্ত অঙ্কন করলাম আমরা, দিয়ে কি বলেছে বলো এখানে, এখানে বলেছে পি কিউ ব্যাস, আচ্ছা মূলবিন্দু আমি এটা নিলাম ধরো, আচ্ছা এটাকে পি কিউ নিব, দিয়ে বলেছে দেখো পি আর এবং আর কিউ, আচ্ছা এটাকে যদি পি কিউ নিই, এটা পি আর নিব আর আর কিউ নিব, দিয়ে আমরা নামগুলো লিখে দিই। নামগুলো কি কি আছে দেখো, পি কিউ ও কেন্দ্রীয় বৃত্ত, পি আর, আর একটা রয়েছে দেখো আর কিউ। ঠিক আছে, পি আর আর কিউ, বলেছে আর পি কিউ এর মান, আর পি কিউ এইটার মান তোমাকে চেয়েছে। ঠিক আছে, এইটার মান কত হবে, আর পি কিউ। আচ্ছা দেখো তোমরা একটা উপপাদ্য পড়েছো, সেটা হচ্ছে কি অর্ধ বৃত্তস্থ কোণ সমকোণ হয়, ঠিক না? অর্ধ বৃত্তস্থ কোণ কি হবে, সমকোণ হবে। তার মানে দেখো এখানে পি কিউ যেহেতু ব্যাস, পি কিউ যেহেতু কি রয়েছে এখানে ব্যাস রয়েছে, তাহলে পি কিউ ব্যাসকে, ব্যাসের উপর কি রয়েছে, পি আর কিউ রয়েছে। তার মানে আমি এই যে মানটা, এটা কত ডিগ্রি পাবো, 90 ডিগ্রি পাবো আমি। আবার বলে দিয়েছে দেখো পি আর এবং আর কিউ কিন্তু সমান বলে দিয়েছে, তাই না? পি আর এবং আর কিউ যেহেতু সমান বলে দিয়েছে, এই বাহুটা সমান। তার মানে এইটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এই বাহুর পি আর কিউ বাহুর অপোজিট কোণ, আর মানে বিপরীত কোণ, আর পি আর বাহুর বিপরীত কোণ, এটা দুটো সমান হবে। তাহলে এটা যদি 90 হয়, এই দুটোর যোগফল 90 হবে, তার মানে একটা হবে 45 ডিগ্রি, এটাও হবে কত, 45 ডিগ্রি। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি, কারণ সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে অ্যান্সার যেটা চেয়েছে আর পি কিউ, অ্যান্সার হবে দেখো অপশন ডি হবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ 45 ডিগ্রি। ওকে, তো আমাদের কিন্তু 1 নম্বরের প্রশ্নগুলো তোমাদের আমি কমপ্লিট করে দিলাম। নেক্সট যাব আমরা 2-এর দাগের কোশ্চেন, যেগুলো রয়েছে তোমাদের 2 নম্বরের প্রশ্ন। ওকে, আচ্ছা 2 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো, 1-এর দাগ, বার্ষিক 5% হারে 7,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? ঠিক আছে, 2-এর 1। তাহলে দেখো বার্ষিক সরল সুদের হার কত বলে দিয়েছে, বার্ষিক সরি বার্ষিক চক্রবৃদ্ধি সুদ কত বলে দিয়েছে, 5%। এত টাকা, তার মানে দেখো আমাদের আসলও কিন্তু বলে দিয়েছে। আসল যেটাকে আমরা পি ধরি, এটাকে কি ধরবো, আর, এটাকে আর, এটা পি কত বলে দিয়েছে, 7,000 টাকা। ঠিক আছে, 2 বছর মানে আমাদের সময় এন বলে দিয়েছে 2 বছর। ওকে, ক্লিয়ার হয়েছে? চক্রবৃদ্ধি সুদের সূত্র কি বলো, চক্রবৃদ্ধি সুদ সমান কি হয়, পি ইন্টু 1 + r/100 হোল টু দা পাওয়ার n মাইনাস পি। কারণ এইটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সুদ, সেখান থেকে সমূল চক্রবৃদ্ধি মানে সুদ প্লাস আসল, সেখান থেকে যদি আমরা আসল বাদ দিই, দিলেই তো পাবো চক্রবৃদ্ধি সুদ। ঠিক, এবারে দেখো এইখান থেকে আমি কি নিতে পারি, পি কমন নিতে পারি, তাহলে পাবো কি 1 + r/100 হোল টু দা পাওয়ার n মাইনাস 1। ওকে, এবারে আমরা জাস্ট মানগুলো কি করবো, বসিয়ে দেবো এখানে। দেখো পি এর মান কত বলে দিচ্ছে, 7,000। আচ্ছা এগুলো সব কি হবে বলো, এত টাকা আসবে 7,000 ইন্টু 1 + আর কত, 5/100 হোল টু দা পাওয়ার n। n এর মান কত, n এর মান হচ্ছে 2 মাইনাস 1। ওকে, নেক্সট কি করব আমরা এটাকে, 7,000 ইন্টু 5, 20 5 100, তার মানে দেখো 1 + 1/20 হোল স্কোয়ার মাইনাস 1, এই টাকাটা আমরা পাচ্ছি। ঠিক আছে, এরপরে কি করব, আচ্ছা দেখো এইখানে চলে আসছি আমরা, সমান চিহ্ন দিব আমরা, 7,000 ইন্টু, তাহলে 20 + 1 এটা হবে 21/20 হোল স্কোয়ার মাইনাস 1 সমান
7000, এটা কত হবে 421 হোল স্কোয়ার 441, 20 হোল স্কোয়ার মানে 400 এখানে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, বাই 400 থাকবে। ওকে, ঠিক আছে, তাহলে দেখো 7000 তাহলে গুণিতক 41/400 এত টাকা, শূন্য একটা কাটবে, তাহলে পড়ে থাকবে কত এখানে, সাথে যদি দুয়ে কেটে দিই 2 2 4 2 35, 35 গুণিতক 41 করলে তোমাদের আসছে কিন্তু কত 1435, 1435/2 টাকা সমান, গুণ করবো আমরা 2 7 14, 2 1 2, 2 7 14 .25 ক্যালকুলেশন তোমরা অবশ্যই পারবে, 717.50 টাকা হবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ 2 বছরে যে চক্রবৃদ্ধি সুদ পাবো এটা হচ্ছে কত 717.50 টাকা, লিখে দিবি অতএব দিয়ে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ হবে এই টাকা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে যাব আমরা। প্রত্যেকে অঙ্কগুলো অবশ্যই তুলে নিও, এইরকম ভাবে তোমাদের কিন্তু করতে হবে অঙ্কগুলো। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, x সমান 3 প্লাস 2√2 হলে x প্লাস 1/x এর মান কত হবে? x সমান 3 প্লাস 2√2, ওকে, তাহলে 1/x সমান কত হবে 1/3 প্লাস 2√2, ঠিক। আচ্ছা, তাহলে আমি কি করব, অনুবন্ধী করণী দিয়ে গুণ করব, তাহলে 3 মাইনাস 2√2 উভয় পক্ষে আমি গুণ করব, উপরে 3 মাইনাস 2√2 গুণিত 1 মানে এটাই থাকবে, আর এটা পড়ে থাকবে কত 3 প্লাস 2√2 ইন্টু 3 মাইনাস 2√2, ঠিক আছে, সমান কত হবে 3 মাইনাস 2√2 বাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কত হবে 3 স্কোয়ার 9 মাইনাস 2 2 4 2 8, ওকে, 2√2 এর হোল স্কোয়ার মানে 8, তার মানে দেখো এটা 1 আছে, তাহলে অ্যান্সার হচ্ছে 3 মাইনাস 2√2, অ্যান্সার নয়, 1/x এর মান পেলাম। এবারে কি করব আমরা, যেটা দেওয়া রয়েছে প্রদত্ত x প্লাস 1/x, x প্লাস 1/x সমান কত পাবো 3 প্লাস 2√2 প্লাস 3 মাইনাস 2√2, ঠিক আছে, তাহলে দেখো এখানে কেটে যাবে কত 2√2 মাইনাস 2√2 কেটে যাবে, পড়ে থাকবে কত 6, তাহলে অ্যান্সার হবে কত এখানে 6। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। একটু ধৈর্য ধরে মন দিয়ে দেখো অঙ্কগুলো, তোমাদের কিন্তু খুব ইজি হয়ে যাবে পরীক্ষার সময় কিন্তু, যদি প্রশ্নগুলো অ্যান্সার গুলো তোমরা মন দিয়ে দেখো। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি জ্যা এর উপর ওডি লম্ব, বলছে বিসি ব্যাস হলে প্রমাণ করো সি এর সমান 2 ও ডি। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করব, একটা বৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, তাহলে একটা মূল বিন্দু নিব, কেন্দ্র নিব, ও কেন্দ্রীয় বৃত্ত বলে দিয়েছে, ও কেন্দ্রীয় বৃত্ত এ বি জ্যা এর উপর ওডি লম্ব, এটাকে ওটাকে আমি উপরে রাখবো, তাহলে প্রথম একটা কি নিব এ বি জ্যা নিব আমরা। ওকে, ওডি লম্ব, ও ডি লম্ব, বিসি ব্যাস, ঠিক আছে, বিসি ব্যাস। আচ্ছা, এটাকে আমরা একটু অঙ্কন করে নেব, বলছি পরে সবকিছু তোমরা একটু দেখো মন দিয়ে। আচ্ছা, এবারে নামগুলো দিলে তোমরা বুঝতে পারবে। দেখো ফার্স্ট কি বলেছে এখানে এ বি জ্যা, তাহলে এ বি জ্যা, ও কেন্দ্রীয় বৃত্ত বলে দিচ্ছে, এটা ও রাখবো আমি। আচ্ছা, ও ডি এর উপর লম্ব। আচ্ছা, বিসি ব্যাস, বিসি ব্যাস, এটা সি দেখো কেন্দ্র দিয়ে নিয়ে গেছি, তার মানে এটা একটা ব্যাস হয়ে গেছে, বলছে সি এ মানে হচ্ছে এই সি এটা 2 ইন্টু ওডি হবে, এটা তোমাকে প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা এইটা প্রমাণ করার আগে তোমাদের একটা জিনিস আমি আগে বলবো, সেটা হচ্ছে কি দেখো এইদিকে দেখাচ্ছি আমি, যে একটা ত্রিভুজের মধ্যবিন্দু, যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হয়। মানে কি, এটা যদি আমি এবিসি ত্রিভুজ নিই, এটা যদি আমি ইএফ এবং ইএফ দুটো মধ্যবিন্দু নিই এ বি এবং এসি এর, তার মানে ইএফটা কিন্তু কি হবে সমান্তরাল হবে বিসি, 1 নম্বর। 2 নম্বর শর্ত ছিল কি ইএফটা হয়ে যাবে হাফ ও বিসি। ঠিক আছে, এটা একটা তোমাদের শর্ত, যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হবে, এইটাকে কিন্তু আমরা কাজে লাগাবো।
ওকে, তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, এখানে ওডি চিত্রে ওডি লম্ব এবি, ঠিক আছে। এখান থেকে আমরা কি পাবো দেখো, এডি সমান ডিবি, ঠিক, এডি সমান ডিবি। কেন? কারণ আমরা কি জানি, তোমরা প্রথম উপপাদ্য পড়েছো যে কোনো একটা বৃত্তের যে কোনো জ্যায়ের উপর কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব, লম্ব এটা নিয়েছি, আমাকে বলে দিয়েছে লম্ব ওডি কি করে, ওই জ্যাটিকে সমান দুভাগে ভাগ করে, মানে সমদ্বিখণ্ডিত করে, তাই আমি লিখতে পারি এটা। আচ্ছা, এরপরে দেখো এখানে সিবি ব্যাস ও বৃত্তের কেন্দ্র, ও কি হবে, বৃত্তের কেন্দ্র। এখান থেকে কি পাবো, অতএব দিয়ে লিখতে পারি আমি সিও সমান ওবি, কারণ কি হয়ে যাবে, এই দুটো ব্যাসার্ধ হয়ে যাবে, সমান হবে, লিখতে পারি। এবারে লিখবো আমরা ত্রিভুজ সি এ বি এর, ত্রিভুজ সি এ বি এর, সি এ বি এর, সি এ এর মধ্যবিন্দু ও এ বি এর মধ্যবিন্দু ডি। ওকে, আচ্ছা, তাহলে মধ্যবিন্দু ডি, অতএব ওডি সমান কি হবে, ওডি, ওডি না লিখে আমরা লিখবো কি সিএ, সিএ, সিএ সমান লিখতে পারি আমি হাফ 2 × ওডি, সিএ সমান লিখতে পারি আমি কত, 2 × ওডি। কেন লিখতে পারি, কারণ দেখো এইখানের সঙ্গে এটাকে উল্টে রাখো, সিএ, আচ্ছা, সিবি বাহুর মধ্যবিন্দু কোনটা ও, এবি বাহুর মধ্যবিন্দু কোনটা ডি, এবং দেখো মধ্যবিন্দু সংযোজক সরল রেখাংশ কত ওডি, তার মানে কি হবে, আমি লিখেছি ই এফ সমান কি হাফ অফ বিসি, বা বিসি সমান 2 × এফ লিখবো। তাই এখানে আমি লিখেছি সিএ, সিএ সমান 2 × ওডি, কারণ আমার এটাকে দেওয়া রয়েছে, ঠিক আছে না। ওকে, তার মানেই তো ওডি সমান হাফ অফ সিএ। ওকে, তো এর সঙ্গে মিলেছে। পাশে লিখে দিব কি আমরা, আমরা জানি, আমরা জানি, না লিখে আমরা লিখবো কি, যেহেতু, যেহেতু ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ, অবশ্যই এগুলো তোমাদের কিন্তু লিখতে হবে, নাহলে কিন্তু তুমি কোথা থেকে নিয়ে আসছো কি করে বোঝা যাবে। সরল রেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক ও সমান্তরাল অর্ধেক হয় আর কি, সমান্তরাল হয়। তাই আমরা কি লিখতে পারি, এইটা লিখতে পারি, যে পাশে প্রমাণিত। ঠিক আছে, ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা, ঠিক আছে। অনেক সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, একটু মন দিয়ে যদি দেখো অবশ্যই তোমরা বুঝতে পারবে। নেক্সট কি বলেছে দেখো, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু, বলছে বিএসি যদি 40 ডিগ্রি হয় বিওডি এর মান কত হবে। তাহলে এটাকে আমরা প্রথমে ইরেজ করে দিই। তাহলে আমাকে বলেছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, তাহলে একটা ত্রিভুজ নিব আমরা, ঠিক আছে, ত্রিভুজটা আমরা একটা ত্রিভুজ নিব। দেখো এই ত্রিভুজটা নিলাম আমরা, যার পরিকেন্দ্র আমি ত্রিভুজের পরিকেন্দ্র নিয়ে নিয়েছি, তাহলে এইটা একটা, ওকে, কেন্দ্র নিলাম। বলছে ও ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু, আমি আগে নাম দিয়ে দিই এ বি সি। আচ্ছা, এখানে একটা দিব ডি, যেটা বিসি বাহুর মধ্যবিন্দু, বি এ সি 40 ডিগ্রি, এইটা বলে দিয়েছে কত আমাদের, 40 ডিগ্রি। বি ও ডি এর মান কত, বি ও ডি এই মানটা চেয়েছে, তাহলে আমরা কি করব, ও থেকে সিটাও কিন্তু আমরা কি করব, যোগ করে দিব, ঠিক আছে। আচ্ছা, দেখো যেহেতু এখানে ও ডি, ডিটা যেহেতু তোমার মধ্যবিন্দু, তার মানে আমি লিখতে পারি, এখানে বলতে পারি না যে ওডিটা বিসি বাহুর উপর লম্ব, ওডি এইটা বিসি বাহুর উপর লম্ব। কেন? কারণ আমরা উপপাদ্য পড়েছি, 33 উপপাদ্য হবে, যে কোনো একটা বৃত্তের, দেখো বিসি জ্যা মনে হচ্ছে জ্যা, যেটা ত্রিভুজের একটা বাহু, যে কোনো একটা ত্রিভুজ বৃত্তের যে কোনো জ্যায়ের উপর, জ্যায়ের মধ্যবিন্দু এবং তার কেন্দ্রের সংযোজক সরল রেখাংশ
ওই জ্যায়ের উপর কি হবে, লম্ব হবে। তার মানে এইটা 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে। আচ্ছা, বিও ও সি কি হচ্ছে, একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এইটা এটা কি হবে, সমান হবে। আচ্ছা, এবারে একটা জিনিস দেখো এখানে, এইটা যদি 40 ডিগ্রি হয়, তার মানে বলো বি ও সি, বি ও সি এইটা কত হবে, 2 × 40 ডিগ্রি। কেন? কারণ আমরা জানি যে কোনো একটা বৃত্তের কেন্দ্রস্থ কোণ তার পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, এটাও তোমরা একটা উপপাদ্য পড়েছো। তাই কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে সেটা কিন্তু পরিধিস্থ কোণের কি হবে, দ্বিগুণ হবে। তাই আমরা এটা কত পাবো, 80 পাবো। আচ্ছা, এটা যদি 80 হয়, দেখো এখানে এই কোণটা কত হবে আর এই কোণটা কত হবে, নিশ্চয়ই এইটা 50 ডিগ্রি হবে, এটাও 50 ডিগ্রি হবে। কেন? কারণ হচ্ছে দেখো ও বি সি এইটা একটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এর বিপরীত কোণ এর বিপরীত কোণ সমান, টোটাল 180 হবে। এটা যদি 80 হয় তাহলে এটা 50 50 100 করাতে হবে। ওকে। আচ্ছা, আমাকে চেয়েছে কিন্তু বি ও ডি এই মানটা চেয়েছে, দেখো এইটা চেয়েছে। ঠিক আছে, তার মানে এটা যদি 90 ডিগ্রি হয়, বি ও ডি, ত্রিভুজ বিওডি এর কি কি পেলাম বলো, ত্রিভুজ বিওডি এর ও বিডি এটা পেলাম আমরা কত, 50 ডিগ্রি। আচ্ছা, ও ডিবি এই কোণটা পেলাম কত আমরা, 90 ডিগ্রি। আর তার মানে কোণ ডিওবি বা বিওডি কত পাবো, 180 ডিগ্রি মাইনাস 50 প্লাস 90, কারণ তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, অ্যান্সার হচ্ছে কত, 40 ডিগ্রি। তাহলে বিওডি এর মান পাবো 40 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, একটি আয়তঘনের তল সংখ্যা এক্স, ধার সংখ্যা ওয়াই, শীর্ষবিন্দু সংখ্যা জেড, কর্ণের সংখ্যা পি, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস পি এর মান নির্ণয় করতে বলেছে। তোমরা নিশ্চয়ই কোনো একটা আয়ত আহ, ঘনের যে কিভাবে তল সংখ্যা ধার সংখ্যা এগুলো নিশ্চয়ই তোমরা জানো। তবুও আমি একবার তোমাদের প্রথম প্রথম বলে দিচ্ছি। দেখো, যদি আমরা এটা একটা কি নিই, আয়তঘন নিই, তার মানে এখানে দেখো এই আয়তঘনের তল সংখ্যা কত থাকে, তাহলে এক্স সমান কত হবে, তল সংখ্যা 6টা তল রয়েছে এখানে। ওকে, উপর নিচ দুদিকে সাইডে দুটো, সামনে পেছনে একটা, তার মানে এক্স সমান কত হবে, তল সংখ্যা 6টি। আচ্ছা, ওয়াই সমান ধার বলেছে, দেখো ধার এখানে কতগুলো হচ্ছে, 1 2 3 4, এরকম 4 নিচে রয়েছে, 4 4 8, আর এটা একটা 9 10 11 12, তাহলে ওয়াই হচ্ছে কত, 12টি। শীর্ষবিন্দু সংখ্যা কত, জেড 1 2 3 4, নিচে 4টা, তার মানে কত, 8টি। কর্ণের সংখ্যা কত, দেখো এর এই দিক থেকে এইদিকে একটা, উপর থেকে এর ওই দিক থেকে এইদিকে একটা, এখান থেকে মানে টোটাল 4টা রয়েছে। কোনটা, পি, কর্ণের সংখ্যা কত থাকবে, 4টি। ঠিক আছে, এবারে যেটা দিয়ে রয়েছে প্রদত্ত, দেওয়া রয়েছে কত, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি সমান কত পাবো আমরা, 6 মাইনাস 12 প্লাস 8 প্লাস 4, 8 4 12 কেটে যাবে, তার মানে কত থাকবে, 6 পড়ে যাবে। তাহলে অ্যান্সার কত হচ্ছে আমাদের 6। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি ডিটেল বলে দিচ্ছি। এতক্ষণ অবধি যারা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরো প্রশ্ন রয়েছে তোমাদের, যদি এতক্ষণ অবধি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর ভালো লাগলে কমেন্ট করে জানাও কেমন লাগছে, কোনো কোশ্চেন বুঝতে না পারলে সেটাও কমেন্ট করে জানাও, খারাপ লাগলেও কমেন্ট করে জানাও। প্লিজ লাইক করে দিও, সঙ্গে থাকো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। এইভাবে আমি রায়ান মার্টিন সমস্ত কোশ্চেন কিন্তু আমরা শেষ করব। তো দেখো নেক্সট কোশ্চেন আমাদের কি রয়েছে, বলছে 3-এর দাগ, বলছে রমেন বাবু মোট 37,000, সরি, একক দশক 17,000, 3,70,000 টাকা একটি ব্যাংকে জমা রাখেন। তিনটি ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 4%, 5% এবং 6%। 1 বছর পর তার তিনটি ব্যাংকের মোট সুদের পরিমাণ সমান হয়। তিনি তিনটি ব্যাংকে কত টাকা করে জমা রেখেছিলেন তা নির্ণয় করতে বলেছে। দেখো এখানে সরল সুদের হার বলে দিয়েছে, তাই না, এগুলো সরল সুদের হার। মোট এই টাকাটা জমা রেখেছে, কোথায় কত টাকা জমা রেখেছে কিন্তু আমি জানি না, কিন্তু আমাকে সময় বলে দিয়েছে, দেখো 1 বছর। মোট সুদের পরিমাণ কিন্তু প্রত্যেকের সমান, মানে আমরা যে সিম্পল ইন্টারেস্ট পাবো, সুদ পাবো, মোট সুদ সেটা কিন্তু সব জায়গায় সমান।
কত টাকা তিনটা ব্যাংকে জমা রেখেছিল, কত কত করে টাকা সেটা নির্ণয় করতে বলেছে। তার মানে দেখো তোমরা লিখবে কি যে রমেন বাবু প্রথম ব্যাংকে টাকা জমা রেখেছিলেন কত, এক্স টাকা। ওকে, তাহলে পি সমান কত হলো আমার, এক্স টাকা। ঠিক আছে, মানে আসল আমার এক্স টাকা হলো। আচ্ছা, এখানে সরল সুদে বার্ষিক সরল সুদের হার আর সমান কত বলে দিয়েছে, 4%। এটা কিন্তু প্রথম ব্যাংক চলছে। সময় কিন্তু বলে দিয়েছে আমাদের কত, 1 বছর। তাহলে এখানে দেখো মোট সুদ কত হবে, এখানে টি বাই 100, এক্স ইন্টু 4 × 1/100, মানে পাচ্ছি আমরা কত, 4x/100। এত টাকা কিন্তু তিনি প্রথম ব্যাংকে সুদ পেয়েছে, যদি এক্স টাকা তিনি রাখেন, জানি না কত টাকা। ওকে, এবার আমরা দ্বিতীয় ব্যাংকে যাব। দ্বিতীয় ব্যাংকে তিনি যে টাকাটা জমা রেখেছিলেন, ধরি দ্বিতীয় ব্যাংকে টাকা জমা রেখেছিলেন কত, ওয়াই টাকা। তাহলে পি সমান কত হবে, আসল ওয়াই টাকা। আর বলে দিয়েছে দেখো এখানে দ্বিতীয় ব্যাংকে 5% সরল সুদের হার। আচ্ছা, পি সমান সব জায়গায় কিন্তু 1 বছর। তাহলে এখানে মোট সুদ কত হবে বলো, টি/100 মানে কত, 5y/100, এত টাকা। আচ্ছা, তৃতীয় ব্যাংকে তিনি জমা রেখেছিলেন ধরি জেড টাকা, মানে এখানে কত হবে, পি সমান জেড টাকা। ওকে, আর 6% বলে দিয়েছে, 6%, টি সমান 1 বছর। এখানে মোট সুদ কত হবে, 6z/100 টাকা। শর্তানুসারে সবগুলো কিন্তু সমান বলে দিয়েছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি না, শর্তানুসারে ঠিক সবগুলো সমান, মোট সুদগুলো সবার কি সমান বলে দিয়েছে। এখান থেকে সবগুলো দেখো 100 কেটে যাবে, পড়ে থাকবে কিন্তু 4x/6, এটা 6z। এবারে দেখো এইটাকে তোমরা কি করে নিবে, কে ধরে নিব আমরা, কে ধরি, যেখানে কে নট ইকুয়ালস টু 0, অর্থাৎ অশূন্য ধ্রুব। খুব ইজি এইভাবে যদি তোমরা করো, তাহলে আমরা কি পাবো, 4x সমান কে, এখান থেকে লিখতে পারি আমি, তাহলে x সমান কত পাচ্ছি, k/4। একই রকম ভাবে পাবো আমরা কত, দেখো y সমান k/5, কারণ 5y সমানও কে হবে। আচ্ছা, z সমান কত পাবো আমরা, এটাও কে এর সঙ্গে সমান হবে, k/6। তার মানে x পেয়ে গেলাম, y পেয়ে গেলাম, z পেয়ে গেলাম। এদের সমষ্টি কত, 3,70,000। ঠিক, তার মানে আমরা পাবো কি, অতএব দিয়ে লিখবো x প্লাস ওয়াই প্লাস জেড সমান 3,70,000 টাকা। x এর মান কত, k/4, k/5, k/x সমান 3,70,000 টাকা। বা এদের লসাগু কত হবে, 60, তাই তো, 60। তাহলে আমরা করবো কি, এখানে 60, 12, 15×4 = 60, তাহলে 15k, 12×5 = 60, 6×10 = 60। আশা করি তোমরা বুঝতে পারছো, 3,70,000। এখান থেকে এইটা উপরেরটা যোগ করলে হবে, দেখো 37k সমান 3,70,000 গুণিতক 60। ওকে, 3,70,000 গুণিতক 60, বা কে সমান 37কে যদি আমি এখানে কেটে দিই, তার মানে পাচ্ছি কত আমরা, 1 2 3 4টা শূন্য থাকবে, তার মানে 10,000 টাকা। ঠিক আছে, 10,000 গুণিতক 60, মানে 6-এর পরে 5টা শূন্য আসবে। এগুলো একটু তোমরা খেয়াল করে করবে কিন্তু, ঠিক আছে। তার মানে পাচ্ছি আমরা অ্যাকচুয়ালি 6 লাখ। এর মান কত পাচ্ছি আমরা, 1 2 3 4 5টা, 1 2 3 4 5, একক দশক শতক হাজার অধিক, 6 লাখ টাকা। ওকে, আচ্ছা, 6 লাখ টাকা যে পাচ্ছি আমরা, এই টাকাটা কিন্তু আমরা কি পেলাম, কে এর মান পেলাম, ঠিক না, কে এর মান পেলাম। কিন্তু আমাকে চেয়েছে কি, কে কত টাকা কোন ব্যাংকে জমা রেখেছে, তাহলে প্রথম ব্যাংকে এক্স টাকা, দ্বিতীয় ব্যাংকে ওয়াই টাকা, আর তৃতীয় ব্যাংকে জেড টাকা। এই মানগুলো আমি বের করব। দেখো এখানে এক্স এর মান কত পেয়েছি, k/4। তার মানে যদি এখানে কে এর মানটা বসিয়ে দিই, তাহলে এক্স পেয়ে যাবো। তাহলে এক্স সমান কত হবে, 60,000, 6 লাখ ডিভাইডেড বাই 4। দেখো এখানে 15, 1,50,000 কিন্তু
এ প্রথম ব্যাংকে জমা রেখেছিল 1,50,000। ঠিক আছে, 15×4 = 60। একই রকম ভাবে ওয়াই কত পেয়ে যাব আমরা? 6 লাখ বাই 5, মানে হচ্ছে 12, 1,20,000। এত টাকা এগুলো হবে। ঠিক আছে, আচ্ছা জেড কত হবে তৃতীয় ব্যাংকে? 6 লাখ বাই 6, মানে হচ্ছে 1,00,000 টাকা। ঠিক তো? 1,00,000 টাকা। দেখো টোটাল হয়ে যাচ্ছে কত, দেখো 1,00,000, 1,50,000, 1,20,000, আর একটা হচ্ছে 1,00,000, মানে হচ্ছে 3,70,000 টাকা। এই টাকাটা আমার রেখেছিল সে। তাহলে প্রথম ব্যাংকে তিনি রেখেছিলেন 1,50,000 টাকা, 1,50,000, দ্বিতীয় ব্যাংকে 1,20,000, এবং তৃতীয় ব্যাংকে তিনি জমা রেখেছিলেন 1,00,000 টাকা। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। খুব সহজ অঙ্ক, অনুপাত দিয়ে যদি তোমরা করো। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলছে একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। বর্তমান উচ্চতা যদি তোমার 28.8 মিটার হয়, যদি হয়, 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? ঠিক আছে, তাহলে আমরা অথবা করব। ধরি 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল x মিটার। ওকে, ঠিক আছে, আচ্ছা প্রতি বছর বৃদ্ধির হার কত বলে দিয়েছে আমার? 20% বৃদ্ধির হার বলছে। তাহলে 2 বছর পরে গাছটির উচ্চতা হবে টি ইন্টু, মানে এক্স ইন্টু 1 প্লাস আর কত এখানে 20/100 হোল টু দা পাওয়ার 2 বছর পরে, তার মানে হোল টু দা পাওয়ার 2 এত মিটার হবে। এখান থেকে কত 20, 5 এক 6, তাহলে এক্স গুণিতক 6/5 হোল স্কোয়ার এত মিটার, 36x/25 মিটার। তাহলে লিখে দিবে উপরে যে উচ্চতা বৃদ্ধির হার 20%। তাই আমি এটা প্লাস করেছি, বৃদ্ধি যেহেতু বলেছে। শর্তানুসারে কি করব আমরা? এই যে মিটারটা বৃদ্ধি পেয়েছে এটার সঙ্গে কিন্তু সমান বলে দিচ্ছে কত? 28.8। তার মানে 36x/25 সমান কত পাবো আমরা? 28.8, বা এক্স সমান পাবো আমরা 28.8 গুণিতক 25/36। ঠিক আছে, অন্য যদি তুলে দিই বাই 10 করব, 5 5-এ, 5 2-এ, 2 1 2 4 2 4, 36 কত 4-এ, 4 হ্যাঁ 36 4-এ, তাহলে 5 4-এ কত পাচ্ছি 20। তাহলে এক্স এর মান, গাছটির উচ্চতা কত ছিল তাহলে আমাদের? কত ছিল? 20 মিটার। অতএব লিখে দিবে 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল কত? 20 মিটার। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। ঠিক আছে, তো এখানে সমাধান করতে বলেছে 1-এর দাগ, 4-এর 1। 1/a+b+x সমান, ঠিক, বা 1/a+b+x মাইনাস করবো আমি 1/x, এক্সটাকে একদিকে নিয়ে নাও, এদিকে যেমন আছে থাকুক, 1/a প্লাস 1/b, বা লসাগু কত হচ্ছে? x ইন্টু, এটা কি করব? x মাইনাস a মাইনাস b মাইনাস x, এ বি লসাগু হলে কত হবে? b প্লাস। দেখো x কেটে যাবে, বা মাইনাস এ মাইনাস বি মাইনাস কমন নিলে পড়ে থাকবে a প্লাস বি বাই কত থাকবে এখানে? এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, গুণ করে দিচ্ছি এক্স কে, এ প্লাস বি বাই এ বি। ওকে, দেখো এখানে এ প্লাস বি এখানে কি হবে? কেটে যাবে, কোনাকুনি গুণ করব আমরা, বা এর সঙ্গে উপরে 1 আছে, এটাও 1 আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স সমান মাইনাস এ বি, কারণ -1 রয়েছে, এ বির সঙ্গে মাইনাস, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি সমান কত? 0। প্রথম থেকে এক্স কমন আসবে, এক্স প্লাস এ, বি কমন আসবে, এক্স প্লাস এ, তাহলে পাচ্ছি কত আমি? এক্স প্লাস এ ইন্টু
এক্স প্লাস বি সমান 0। তাহলে অতএব এক্স প্লাস এ সমান 0 অথবা এক্স প্লাস বি সমান 0। তাহলে এক্স সমান পাবো মাইনাস এ, এক্স সমান পাবো মাইনাস বি। ওকে, তাহলে তোমরা বুঝতে পেরেছো। নির্ণয় সমাধান এক্স সমান এ মাইনাস এ এবং এক্স সমান মাইনাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এখন নেক্সট কোশ্চেন কি রয়েছে, এক্স মাইনাস এর হোল স্কোয়ার বাই এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইকুয়ালস টু 0, যেখানে এক্স নট ইকুয়ালস টু 0। এবার এক্স নট ইকুয়ালস টু 0 কেন দেওয়া রয়েছে, এক্স নট ইকুয়ালস টু এ কেন দেওয়া রয়েছে, এক্স যদি এ হয়ে যায় তাহলে এর ভ্যালুটা কিন্তু শূন্য হয়ে যাবে, কোনো কিছু বাই শূন্য কিন্তু আমি পাবো না। তাই কিন্তু এখানে প্রত্যেকটা দেখো এগুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, ঠিক আছে না। দেখো এখানে এক্স সমান 0 নট ইকুয়ালস টু 0 বলছে, কারণ এক্স যদি 0 হয়ে যায় এর ভ্যালুটা কিন্তু পাবো না, ঠিক আছে, এক্স নিচে আছে। আবার মাইনাস এ প্লাস বি যদি করে নাও এখানে, তাহলে এইটা 0 হয়ে যাবে, তাই না, এই পুরোটা। তার জন্য কিন্তু এখানে মাইনাস এ প্লাস বিও কিন্তু নট ইকুয়ালস টু এক্স। ওকে, তো এর জন্য কিন্তু এগুলো দেওয়া রয়েছে। এই অঙ্কটা করতে হলে কিন্তু তোমাকে কি করে নিতে হবে, আগে ধরে নিতে হবে। আমরা এখান থেকে ধরছি, দেখো এখানে কি করব, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান পি ধরি। কেন, কারণ দেখো পুরোটা এখান থেকে আমরা কি পাবো, বা পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 ইকুয়ালস টু 0। ওকে, বা পি স্কোয়ার মাইনাস 6 আছে, 5 আছে, 3 প্লাস 2 প্লাস 6 ইকুয়ালস টু 0। বা এখান থেকে পাবো কি, পি মাইনাস 3 ইন্টু পি মাইনাস 2 ইকুয়ালস টু 0। তার মানে দেখো একটা পাচ্ছি আমি পি সমান 3 অথবা কি পাচ্ছি, পি সমান 2। এবারে পি এর মান বসিয়ে দাও, এখানে পি এর মান এটা আমি ধরেছিলাম, বা এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান 3, বা এক্স প্লাস এ, সরি আগে 3টা গুণ করে নিই, 3 ইন্টু এক্স মাইনাস এ সমান এক্স প্লাস এ। ওকে, বা 3x মাইনাস 3a সমান এক্স প্লাস এ। প্রথম আমি স্টেপ জাম্প করছি না, পরের অঙ্কগুলো কিন্তু আমরা কিন্তু একটু হলো স্টেপ জাম্প করবো। 3x মাইনাস এক্স সমান, এটা এদিকে এলে কত হয়ে যাবে, 3a প্লাস এ 4a। বা দেখো এটা হবে 2x, 3x মাইনাস এক্স, তাহলে x কত হবে 4a বাই 2, 2 2 4, আনসার কত হচ্ছে x সমান একটা বেরোলো আমার 2a, x সমান কত বেরোলো 2a। আবার এদিকে আবার p এর মান বসাবো, বা x প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান 2, সিম্পলিফিকেশন করে যাব একই রকম ভাবে, 2x মাইনাস 2a সমান এক্স প্লাস এ। 2x এদিকে এলে 2x মাইনাস এক্স হয়ে যাবে, মানে x হয়ে যাবে, আর 2a এদিকে এলে a প্লাস 2a হয়ে যাবে, মাইনাস আছে এদিকে প্লাস হয়ে যাবে 3a। তাহলে x সমান একটা কত পেলাম, 2a পেলাম, আর একটা 3a পেলাম। তাহলে নির্ণয় সমাধান x সমান 2a এবং x সমান 3a। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব সহজ অঙ্ক, একটু যদি মন দিয়ে তোমরা অঙ্কগুলো করো তাহলে কিন্তু খুব ইজি লাগবে এই অঙ্কগুলো কিন্তু, ঠিক আছে। আর দিয়েছে দেখো 5 দাগ, কি বলেছে দেখো, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে উচ্চতা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, আমরা যখন এই অঙ্কগুলো করব, এগুলো হচ্ছে কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে সমাধানের অঙ্ক কিন্তু এগুলো রয়েছে, ঠিক আছে। এখন উচ্চতা কি জানি, জানি না, কিন্তু ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, তাহলে অ্যান্সার কি করব আমরা, 5 দাগের ধরি ত্রিভুজটির উচ্চতা x মিটার। ওকে, তাহলে ত্রিভুজটির, অতএব ত্রিভুজটির ভূমি কত হবে, কি বলে দিয়েছে দেখো, ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা, উচ্চতার দ্বিগুণ মানে হচ্ছে 2x, 18 মিটার বেশি মানে 18 প্লাস 18, এত কি হবে আমার মিটার হবে। ওকে, এবারে দেখো বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিয়েছে 360 বর্গ মিটার, শর্তানুসারে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যেহেতু আমার দেওয়া রয়েছে, সমান কত লিখবো আমরা, 360 বর্গ মিটার, বা হাফ ইন্টু ভূমি কত 2x প্লাস 18 ইন্টু উচ্চতা কত x।
সমান 360, বা গুণ করে দিব এটাকে আমরা। ওকে, বা আগে আমরা কি করব, 2 কমন নিয়ে নিই। দেখো 2 কমন নিলে কি হবে, হাফ ইন্টু 2 ইন্টু এক্স প্লাস 9 ইন্টু এক্স সমান 360। 2 কেটে দাও, তাহলে বা এক্স প্লাস 9 ইন্টু এক্স মানে কত হবে বলো, এক্স স্কোয়ার প্লাস 9x সমান 360। 360কে আমি কি করবো, এদিকে নিয়ে চলে আসবো, 360 সমান 0। ওকে, বা এবারে দেখো আমরা কি করব, মধ্যসহগ বিশ্লেষণ করব। 360 রয়েছে, এখানে কত রয়েছে, 9 রয়েছে, ঠিক আছে না? তাহলে আমরা কি করব এখানে বলো, 360কে যদি আমরা ভেঙে আমি 9 মিলাবো, তাই না? তাহলে 9 কিভাবে আমি মেলাবো বলো, এটাকে দেখো 15 গুণিতক লিখতে পারি না, 15 গুণিতক 24 দিলেই হবে কত, 360। কিন্তু 9 মিলাতে হলে কি লিখবো আমি, 24 মাইনাস 15 ইন্টু এক্স মাইনাস 360 সমান 0, ঠিক আছে? কারণ ধ্রুবক সংখ্যার আগে কি আছে, মাইনাস আছে, তাই মাইনাস দিয়ে আমাকে করতেই হবে। ওকে, এটা মধ্যসহগ বিশ্লেষণের নিয়ম। এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 ইকুয়ালস টু 0, বা এক্স কমন নিয়ে নাও, এক্স প্লাস 24 মাইনাস 15 কমন নিলে, মাইনাস কমন নিচ্ছে, ভেতরে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, সমান 0, বা এক্স প্লাস 24 ইন্টু এক্স মাইনাস 15 ইকুয়ালস টু কি পাচ্ছি আমরা, 0 পাচ্ছি। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা দুটো জিনিস পাবো, একটা হচ্ছে এক্স প্লাস 24 সমান 0, অথবা এক্স মাইনাস 15 সমান 0। তাহলে এখান থেকে এক্স পাবো -24, আর এখানে এক্স পাবো কত আমরা, 15। ওকে, মাইনাসটা কি হবে, গ্রহণযোগ্য নয়, তাহলে আমরা লিখবো যেহেতু ত্রিভুজের ত্রিভুজের উচ্চতা ঋণাত্মক হতে পারে না, অতএব এক্স সমান আমরা কত নিব, 15 নিব, কারণ এটা সম্ভব নয়, -24 মিটার কি করে উচ্চতা হবে, তাই না? তার মানে এক্স সমান কত পাচ্ছি, 15 পাচ্ছি। অতএব ত্রিভুজটির উচ্চতা 15 মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো উচ্চতা আমাকে চেয়েছে, খুব সহজ অঙ্ক, তাই না? এইটুকু করে এলে তোমাদের এটা 4 নাম্বার থাকবে, ঠিক আছে? বুঝতেই পারছো সহজ কতটা, একটু বুঝে নাও। এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমার যে যত এই যে ওয়ার্ড গুলো লেখা রয়েছে, ভাষা যেটা সেন্টেন্স গুলো যদি যে যতটা ভালো বুঝতে পারবে, এই অঙ্কগুলো কুইক করতে পারবে। আর ধরাগুলো আমি যত অঙ্ক করে দিব এরকম ভাবে, দেখতে থাকো, অবশ্যই তোমাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে যাব আমরা। বলছে অথবা একজন সাইকেল আরোহী 96 কিলোমিটার পথ ভ্রমণ করে দেখলেন যে ঘন্টায় 2 কিমি বেশি বেগে গেলে তার 4 ঘন্টা কম সময় লাগতো। তিনি কত বেগে গিয়েছিলেন? তাহলে দেখো যেই অ্যান্সারটা চাইবেন ওটাকে এক্স ধরে নাও, ঠিক আছে? এই অঙ্কের রুল। তাহলে দেখো, মনে করি বা ধরি, তাহলে সাইকেল আরোহী তাহলে একজন সাইকেল আরোহী এক্স কিমি পার ঘন্টা গতিবেগে গিয়েছিলেন। ওকে, গিয়েছিলেন। এবারে 96 কিমি পথ তিনি ভ্রমণ করেছেন, কিন্তু ঘন্টায় 2 কিমি বেশি বেগে যদি যেত, 4 ঘন্টা কম সময় লাগতো। আচ্ছা, এখন আমি কি লিখতে পারি এটাকে, দেখো এক্স কিমি যায় 1 ঘন্টায়, এটা মানে তো গতিবেগ। 1 কিমি যাবে 1/x ঘন্টায়, 96 কিমি যাবে কত, 96/x ঘন্টায়। ওকে, এখন সাইকেল আরোহীটির গতিবেগ কত হয়ে গেছে, x+2। দেখো ঘন্টায় যদি 2 কিলোমিটার বেশি বেগে যায়, তাহলে এত কিমি পার ঘন্টা। এখন গতিবেগ বেশি হয়ে গেছে, তার মানে তার 96 কিমি যেতে সময় লাগবে, কত হবে, 96/x+2 ঘন্টা। তাহলে এক্স কিমি যেতে এত ঘন্টা লাগলে 96 কিমি যেতে যেতে কত লাগবে, 96x+2 ঘন্টা। নেক্সট যেটা মেন আসছে সেটা হচ্ছে শর্তানুসারে। দেখো শর্তানুসারে কি বলেছে, যে সময় 4 ঘন্টা কম লাগতো, কোনটাতে কম লাগতো, নিশ্চয়ই বেশি বেগে গেলে কম লাগতো, এটা নিশ্চয়ই বেশি, এইটা নিশ্চয়ই কত তার বেশি আছে না কম আছে, এটা নিশ্চয়ই কম আছে।
আগেরটা বেশি সময় নিয়েছে কারণ স্পিড কম ছিল, যেহেতু স্পিড বেড়ে গেছে তাহলে এই ঘন্টা যেটা বেরিয়েছে আমার এটা নিশ্চয়ই কম সময়, কারণ বড় থেকে আমি কি করব, ছোটটা বাদ দিয়ে দিব, এটা সমান হচ্ছে 4 ঘন্টা কম, এটা 4 ঘন্টা কম হয়েছে। বা দেখো 96x প্লাস 12 2 হাতে 1 9 2 18 19 192 মাইনাস 96x বাই এক্স ইন্টু এক্স প্লাস 2 সমান 4। আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো। 96x কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত, 192 বাই এক্স স্কোয়ার প্লাস 2x সমান 4। ওকে, আমি যদি 4 দিয়ে কেটে দিই, 4 4 16, 3 4 8 32, এটা কত হয়ে যাচ্ছে, 1 হয়ে গেছে। এবারে আমি এখানে লিখবো এর পরের লাইনে বা দেখো এক্স স্কোয়ার প্লাস 2x সমান কত হয়ে যাবে, 48 হয়ে যাবে, ঠিক না? এটা 1 গুণ হয়ে গেছে, আর নিচে এটা 1 গুণ হবে, 48 একে 48, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 48 সমান 0। এক্স স্কোয়ার প্লাস, দেখো 48 আছে আমাদের, তার মানে আমি করবো কি 2 মিলাবো, 8 মাইনাস 6 এক্স মাইনাস 48 সমান 0। বা এক্স স্কোয়ার প্লাস 8x মাইনাস 6x মাইনাস 48 সমান 0। x ইন্টু এক্স প্লাস 8 মাইনাস 6 ইন্টু এক্স প্লাস 8 সমান 0। এক্স প্লাস 8 ইন্টু এক্স মাইনাস 6 সমান কত পাচ্ছি, 0। তাহলে দেখো এক্স প্লাস 8 সমান 0, অথবা এক্স মাইনাস 6 সমান 0, বা এক্স সমান মাইনাস 8, বা এক্স সমান প্লাস 6। তাহলে এইটা কি আর লিখছি না আমি, দেখো এইটা যেটা রয়েছে -8 গ্রহণযোগ্য নয়, না বেগটা গ্রহণযোগ্য হতে পারে না, মাইনাস ঋণাত্মক হতে পারে না, তাহলে অ্যান্সার হবে কত আমার 6। লিখে দিবে কি, যেহেতু আহ আহ, গতিবেগ ঋণাত্মক হতে পারে না, তাই সুতরাং এক্স সমান কত হবে, 6 কিলোমিটার পার আওয়ার, তাহলে 6 কিমি/আওয়ার কিন্তু সে বেগে গিয়েছিল। এক্স এর ভ্যালু আমি ধরেছিলাম অ্যান্সার এটা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, 6 এর দাগ বলছে এ অনুপাত বি সমান 8:7 হলে দেখাও যে এইটা 7:5। ওকে, তাহলে এ অনুপাত বি সমান 8:7 মানে কি লিখতে পারি, এ বাই বি সমান 8/7। এটাকে লিখতে পারি এ বাই 8 সমান b/7। ঠিক, এটাকে কি ধরে নিব, কে ধরি, এখানে কে নট ইকুয়ালস টু 0 মানে অশূন্য ধ্রুবক। ঠিক আছে, তাহলে এইখান থেকে এ সমান পাচ্ছি আমি 8 কে, কারণ এটা একবার এর সঙ্গে, এটাও কে এর সঙ্গে সমান হবে, আর বি সমান পাচ্ছি আমরা 7 কে। এবারে দেখো এখানে বাম পক্ষ কত দেওয়া রয়েছে, 7a মাইনাস 3b অনুপাত 11a মাইনাস 9b। ভ্যালু বসিয়ে দাও, 8 এ বসালে 8 7 56 কে মাইনাস 8 3 21 কে অনুপাত 11 8 88 কে মাইনাস 9 7 63 কে। মাইনাস করলে কত হবে, 5 35 কে, এটা হবে 6 2 8 25 কে। কে কেটে দাও, 5 7 35, 5 5 25, মানে কত পাচ্ছি, 7:5। এটাই দেখো আমাদের ডান পক্ষ RHS রয়েছে, প্রমাণিত। ব্যাস, কমপ্লিট। খুব সহজ অঙ্ক এগুলো কিন্তু। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। অথবা অথবা কি বলেছে দেখো, বলেছে x সমান দেওয়া রয়েছে, xy দেওয়া রয়েছে, দিয়ে বলছে এইটার সমান কত। আচ্ছা, x সমান কত দেওয়া রয়েছে, √7 প্লাস √3/√7 মাইনাস √3। তাহলে y সমান কত হবে, xy যেহেতু কত দেওয়া রয়েছে, 1 দেওয়া রয়েছে, y সমান কি হবে, 1/x। তাহলে এটাকে উল্টে যাবে, √7 মাইনাস √3/√7 প্লাস √3। ওকে, আচ্ছা, এবারে দেখো এক্স প্লাস ওয়াই আমি বের করব, কেন, কারণ আমি পরে বলছি। এক্স প্লাস ওয়াই বের করব, তাহলে √7 প্লাস √3, √7 মাইনাস √3 প্লাস ওয়াই এর মান বসাবো, লসাগু করলে দেখো কি আসবে, তাহলে এর সঙ্গে এটা গুণ হলে কি হয়ে যাবে, √7 মাইনাস √3 এর হোল স্কোয়ার
প্লাস √7 মাইনাস প্লাস এটা হবে মাইনাস √3 এর হোল স্কোয়ার হয়ে যাবে, ঠিক না? √3 এর হোল স্কোয়ার হয়ে যাবে সমান a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার কি হয় 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 7 প্লাস √3 এর হোল স্কোয়ার মানে 3। ওকে, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে √7 এর হোল স্কোয়ার 7 মাইনাস √3 এর হোল স্কোয়ার মানে 3 হচ্ছে। তাহলে পেলাম কত 7 3 10 2 20 বাই 7 মাইনাস 3 মানে 4 5 20 মানে x প্লাস ওয়াই পেলাম আমি কত 5। এবারে আমরা কি করব, বাম পক্ষ দিয়ে স্টার্ট করব। বাম পক্ষ কত রয়েছে দেখো, যেটা আছে তোমরা তুলে নিবে। আচ্ছা দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা রয়েছে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে আমি লিখতে পারি না এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy, আবার xy যেমন আছে থাকবে, যেমন আছে xy সেটা আমার থাকলো। একই রকম হবে এটা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy মাইনাস xy যেমন আছে রেখেছি, উপরে যেমন প্লাস ওয়াই ছিল। এবারে দেখো এর মান কত 5 মানে দেখো 25 স্কোয়ার মাইনাস 2xy প্লাস xy মানে কত x মাইনাস xy, xy এর মান কত 1 আর এটা 25 হবে, সরি এটা স্কোয়ার নয় কিন্তু এটা হবে কত 25 মাইনাস 3xy 3 ইন্টু 1 মানে 3 পাচ্ছি কত আমি 24 বাই কত 22, 2 কেটে দাও 2 12 2 11। ফাইনালি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 12/11। ক্লিয়ার হয়েছে? এটাই দেখো আমাদের ডান পক্ষে রয়েছে। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি, ঠিক আছে? তাহলে 6 এর দাগ কমপ্লিট হয়ে গেল। 7 এর দাগে তোমাদের কিন্তু উপপাদ্য রয়েছে, সেগুলো তোমরা অবশ্যই করে নিতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো 8 এর দাগে, খুব ভালো কোশ্চেন দেওয়া রয়েছে, তোমাদের একদম সুন্দর করে বুঝিয়ে দিব। তো যারা এতক্ষণ অবধি দেখছো সবাইকে বলবো যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করে দাও তোমরা। তো শুরু করবো আজকের, দেখো 8 বলছে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপে 64 বালতির জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য বলে দিচ্ছে 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার করে জল ধরবে হিসেব করে দেখি। দেখো এইখানে আমি একটা চৌবাচ্চা ড্র করে রেখেছি, দেখো এই চৌবাচ্চাটা যেটা রয়েছে বলছে ঘনকাকৃতি চৌবাচ্চা, তাই আমি ঘনকাকৃতি চৌবাচ্চা এঁকেছি। বলছে 64 বালতি জল তুলে নেওয়ার পর 1/3 অংশ জলপূর্ণ থাকবে। আমি দেখো এখানে নিচে এই যে যেটা আমার এই যে দাগ দেওয়া রয়েছে এটা নিচের অংশ কিন্তু, ওকে। তো এখানে কিন্তু 1/3 অংশ জলপূর্ণ রয়েছে এবং এই যে অংশগুলো যেগুলো রয়েছে উপরের যে অংশগুলো, এটার যে জলটা তুলে নেওয়া হয়েছে এর যে জলের পরিমাণ কিন্তু রয়েছে কত বলতো 64 বালতি জলের সঙ্গে সমান হবে, ঠিক আছে? জল যতটা ধরবে সেটাই উপরের অংশটাতে থাকবে, এটা তুলে নিয়েছি বলে ফাঁকা হয়ে গেছে, পড়ে আছে কত নিচে এই অংশটা, অর্থাৎ এই অংশগুলো 1/3 অংশ কিন্তু আমার পড়ে আছে। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম, ঠিক আছে? এবারে এক একটা ধারের দৈর্ঘ্য যেহেতু ঘন, প্রতিটা ধারের দৈর্ঘ্য আমার বলে দিয়েছে কত 1.2 মিটার। ওকে, তো দেখো কিভাবে আমরা করব। তাহলে আর একটু বলে দিই আমি, দেখো উপরের যে অংশটা পড়ে আছে 64 বালতি যে জল যেটা তুলে নিয়েছি সেটা কিন্তু টোটাল যদি এক অংশ ধরি তাহলে 1 - 3 1 - 1/3, কারণ নিচে কিছুটা জল আছে তো 1/3 অংশ জল আছে, বাকি অংশ কত 2/3 অংশ, এই অংশটা তুলে নেওয়া হয়েছে কত সেটা 64 বালতির সঙ্গে সমান। আচ্ছা দেখো মন দিয়ে একটু শোনো, অবশ্যই বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা ঘনকাকৃতি চৌবাচ্চা প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে 1.2 মিটার। তার মানে বলো ঘনকাকৃতি চৌবাচ্চার আয়তন কত হবে, এ কিউব মানে 1/2 এর হোল কিউব, মিটার কিউব মানে মিটার কিউব হবে 1/2 এর হোল কিউব, আমি লিখে রেখেছি 1.728 মিটার কিউব। এবারে কি করব আমরা এটাকে লিটারে নিয়ে যাব, ঠিক আছে? লিটারে কিভাবে নিয়ে যাব দেখো 1.728 ইন্টু 100,000 করবো আমি, এটা হবে লিটার, ঠিক আছে? কেন, কারণ 1 মিটার কিউব সমান হচ্ছে 1000 লিটার। ওকে,
1000 লিটার। তাহলে অ্যান্সার কত হবে এখানে গুণ করলে 1728 লিটার, 1728 লিটার হবে কিন্তু এখানে জলটা, টোটাল জল কিন্তু ধরবে এখানে, এই আয়তনে জল ধরবে। ঠিক আছে, তাহলে আমার জল মোট ধরি চৌবাচ্চাটির মোট পরিমাণ 1 অংশ। ওকে, এটা ধরে নিলাম আমি। এবারে 1/3 অংশ জল পূর্ণ আছে, তাহলে বাকি অংশ কত হবে? 1 মাইনাস 1/3 অংশ হবে, যেইটা আমার 64 বালতি তুলে নিয়েছি হবে কত? 2/3 অংশ। ইয়াস অর নো? এবারে এই 2/3 অংশ টোটাল যদি আমার হয় 1728 লিটার আমার জল থাকে, তার মানে পুরোটাতে রয়েছে, কিন্তু তার 2/3 অংশ করলে আমার 64 বালতির সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে তাহলে আমরা কি লিখবো? 64 বালতি জলের পরিমাণ সমান 1728 গুণিত 2/3 লিটার। কাটাকাটি করব, 3 5 15 16 17 3 7 21 318 2 12 2 7 2 14 15 5 2 10 1152 লিটার। এটা কি 64 বালতি জলের পরিমাণ, কিন্তু আমাকে চেয়েছে কত? প্রতিটা বালতিতে। তাহলে একটি বালতিতে জলের পরিমাণ কত হবে? 1152 বাই 64 লিটার। ওকে, এটাকে কাটাকাটি করলে হবে, দেখবে তোমরা 18 লিটার হবে। এটাকে ভাগ করে দাও, 18 4 72 রাতে 7 108 প্লাস 7 115, হ্যাঁ 18 লিটার। ক্লিয়ার হয়েছে? তাহলে কত প্রতিটি বালতিতে, অর্থাৎ প্রতিটি বালতিতে জল ধরবে কত? 18 লিটার। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। ওকে, না বুঝতে পারলে একবার ব্যাক করে জেনে নাও। ঠিক আছে, খুব সহজে কিন্তু বুঝে যাবে। নেক্সট দিয়েছে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার, আয়তন 924 বর্গমিটার হলে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা নির্ণয় করতে বলেছে। এটা আমার পরে তোলা রয়েছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, এর উচ্চতা আমি জানি না, আমি এইচ মিটার ধরবো, আর এটা আর মিটার ধরে নিব কি তার ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে কি করব? ধরি লম্ব বৃত্তাকার চোঙটির ব্যাসার্ধ ও উচ্চতা আর মিটার, উচ্চতা যথাক্রমে আর মিটার ও এইচ মিটার। ঠিক হলো। এবারে বলে দিছে বক্রতলের ক্ষেত্রফল 264, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি? 2 পাই আর এইচ কি হবে? বর্গ মিটার। ওকে, আচ্ছা, আর আয়তন কত হবে? চোঙের, লম্ববৃত্তাকার চোঙের আয়তন কি হয়? πr²h। ওকে, ঘন মিটার। ঠিক আছে, এবারে লিখবো কি আমি? শর্তানুসারে 2 πr/h সমান কত? 264, আর πr²h সমান কত পাবো আমি? 924। ঠিক আছে, এটাকে 1 নম্বর রাখবো, এটাকে আমি 2 নম্বর দিয়ে কি করব? খুব সোজা প্রসেসে করব আমরা। 1 নম্বর ভাজিত 2 নম্বর ভাজিত 1 নম্বর করবো আমরা। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাবো? πr²h বাই 2 πr/h সমান 924/264। আর একটা আর কেটে একটা আর পড়ে থাকবে, এইচ কেটে দাও, পাই কেটে দাও, দুইটা এদিকে কাটলে আমরা দুই কি করব? 2 × 1 = 2, 3 × 6 2 2 × 4। একটু শর্ট ভাবে করছি, তোমরা নিজের মতো করে করবে, কিন্তু প্রসেস গুলো এরকমই হবে। আর সমান হচ্ছে 924/132, এটা কিন্তু সাথে কেটে যাবে, 7 2 14 7 হ্যাঁ সাথে 132 সাথে। তবে আর কত পেলাম আমি? 7। তাহলে আর পেয়ে গেলাম কত? আমি আর মিটার ধরেছিলাম আমি, ব্যাসার্ধ পেয়ে গেলাম 7 মিটার, কিন্তু ব্যাস চেয়েছে 14 মিটার হবে। এবারে আর এর এই 7 এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে আর সমান 7 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 2 × পাই, পাই মানে কত? 22/7
ইন্টু আর মানে 7 ইন্টু এইচ সমান হচ্ছে 264। ঠিক আছে, 264। এখান থেকে কি লিখতে পারি আমি, 7 কেটে দাও, তার মানে 22 দিয়ে 44, এইচ সমান কত পাবো, 264/44। আচ্ছা, এটাকে ছয় ছয় কেটে যাবে, তাহলে এইচ সমান কত হচ্ছে 6। তাহলে চেয়েছে কত, ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা। তাহলে লম্ববৃত্তাকার চোঙটির ব্যাসের দৈর্ঘ্য হবে 2 × 7, 14 মিটার, এবং উচ্চতা হবে 6 মিটার, কারণ উচ্চতা আমি কত পেলাম, 6 মিটার পেলাম। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। তো দেখো, এই হচ্ছে আমাদের প্রথম স্কুল আমরা কমপ্লিট করে দিলাম। ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দাও। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা স্কুল কমপ্লিট করব, তোমাদের চেষ্টা করব এক্সামের আগে কমপ্লিট করে দেওয়ার। তো সঙ্গে যদি থাকো তো তাহলে আমরা এগোতে পারবো। তো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যদি ভালো লাগে। আর সবাইকে বলবো, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা প্র্যাকটিস করো, তোমরা সিলেবাস কমপ্লিট করো, তারপরে ভিডিওগুলো অবশ্যই দেখবে। তো ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।